Welcome to North Bengal! বাট আমরা এখানে পৌঁছালাম কিভাবে তাহলে সেটা দেখে নিন। অটো দাঁড় করা। নিয়ে নিলাম অটো আর পৌঁছে গেলাম মেট্রো স্টেশন, আর তারপরে মেট্রো করে সিধা পৌঁছে গেলাম এসপ্লেনেড। আর যখন এসপ্লেনেড এসেই গেছি, খাবারটাও তাহলে নিয়ে নি। থ্যাংক ইউ। তারপর হাঁটা দিলাম এসপ্লেনেড বাস স্ট্যান্ডের দিকে, আর পথে দেখে নিলাম কত ঘোড়া। বাসের সামনে পৌঁছে দিয়ে দিলাম লাগেজ, আর এবার আপনাদেরকে বাস দেখানোর পালা। এখন আমরা দাঁড়িয়ে আছি হলো শ্যামলীর সামনে, শ্যামলীর বাসের সামনে। এবারে আমরা চলে যাচ্ছি শ্যামলীর বাসে করে, আর আমরা যাচ্ছি হলো ভলভো 9600, যেটা 9600 ওইটা করে, একদম ওইটারই সামনে দাঁড়িয়ে লাগেজ অ্যান্ড সবকিছু রেখে দিয়েছি। ইনফ্যাক্ট সিটসও দেখে নিয়েছি। তো যাব, সবকিছু বলবো যে টিকিটের প্রাইস কত নিল কত না। ও যেটা বলতে ভুলে গেছি সেটা হলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আর আজকে আমরা কোথায় চলে যাচ্ছি সেটা অবশ্যই আপনারা থাম্বনেল থেকে বুঝে গেছেন। আমরা চলে যাচ্ছি হলো নর্থ বেঙ্গল। কোন জায়গা যাচ্ছি হলো কোলাখাম। ওটা নিয়ে আরো ডিটেলসে ডিসকাস হবে। তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে, এন্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যখন সাবস্ক্রাইব করবেন দেখবেন পাশে একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো ওইটার নোটিফিকেশন পাবেন। স্পেশালি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বেল আইকনটা ক্লিক করার জন্য, কেন অনেক সময় আমি দেখছি রিসেন্টলি হচ্ছে যে আমি ভিডিও দিচ্ছি কিন্তু ওটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাচ্ছে না বলে আপনারা অনেকজন ভিডিও মিস করে যাচ্ছেন। ওটা যাতে না হয় আমি রিকোয়েস্ট করবো প্লিজ বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনস করে রাখবেন। আপনারা সবাই জানেন যে ট্রেনে করে এনজেপি পৌঁছানোর অনেক অপশনস আছে, বাট আমরা নিলাম বাস, কারণ যে কনফার্ম টিকিট এত তাড়াতাড়ি কোথায় পাবো, তা আবার রাতের জার্নির। তাই জন্য চলে যাচ্ছি এবার আমরা শ্যামলী পরিবহনের সাথে। উঠে বসে পড়েছি, আর একদম জোরে মাথার উপরে এসি অ্যাডজাস্ট করতে হবে। অনেক ফিচার্স আছে, আমি আপনাদেরকে এক একটা ফিচার্স প্রপারলি দেখাবো। ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্টের বাস তার থেকে তো ভাড়াটা বেশি, তো আপনারা ভাবতে পারেন কি ফিচার্স আছে যার জন্য ভাড়াটা বেশি। এইটা হলো পুরোপুরি স্লিপার বাস। একদিকে আছে সিঙ্গেল সিটস আর একদিকে আছে ডাবল সিটস। আমরা দুজন ডাবলটা নিয়েছিলাম অবশ্যই। সবার আছে পার্সোনাল টিভি আর তার সাথে পার্সোনাল হেডসেট। তো যখন বসবেন, যখন শুচ্ছেন না, বেশ হেলান দিয়ে বসতে পারবেন। এই যে একজন ডেমো দিয়েও দিয়েছে। পর্দার অপশন আছে। হ্যাঁ, পর্দার অপশন আছে। যদি মাঝখানে বড় বড় ঝগড়া হয়, মনে করুন আমার আর রনিতের যেটা হতে থাকে, তখন আমি পর্দা দিয়ে দিলাম এরম। টিভির আছে রিমোট অ্যান্ড সব কন্ট্রোলস, আর তার সাথে অবশ্যই আছে চার্জিং পোর্ট। একটা জিনিস খুবই অবভিয়াস যে সিঙ্গেল লেডি হলে এরম সিট ওরা দেবে না। সিঙ্গেল লেডি হলে কিন্তু ওইদিকে সিটই দেবে যেটা সিঙ্গেল সিটস। এটা নিয়ে টেনশন নেই যে কোনো স্ট্রেঞ্জারের সাথে আপনাকে সিট এরম শেয়ার করতে হবে, ওটা অবশ্যই না। আর বাসের পার পার্সন ভাড়া পড়েছে ₹1624। ডেট ছিল 11 জুলাই 2025, আর টাইম ছিল 6:02 সন্ধেবেলা। আর আমাদের বাস ছেড়ে দিল শিলিগুড়ি পৌঁছানোর জন্য। বাস ছাড়তে না ছাড়তেই ওনারা দিয়ে গেল জল, আর আমি বার্থ লাইটটা অফ করলাম আর ইউটিউবে মিউজিক এনজয় করতে করতে বাইরের দৃশ্যটা দেখতে থাকলাম। এবার ছিল পালা বাসে রাতটা কাটানোর। খেয়ে নিলাম নিজামের কাঠি রোল আর তার সাথে কাঠি কাবাব। তারপর দিলাম ঘুম, আর পরের দিন সিধা পৌঁছে গেলাম শিলিগুড়ি। এক্স্যাক্টলি 6:50 সকালে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। আমরা এখন শ্যামলী পরিবহনের যে ওয়েটিং লাউঞ্জ, ওখানে বসে আছি। ড্রাইভার দাদাকে কল করেছিলাম, কিন্তু উনি নাকি 20-25 মিনিট লেট ট্রাফিকের জন্য। ট্রাফিক হলেই ঝামেলা পাহাড়ের রাস্তায়, তো ঠিক আছে আসুক, একটু ফ্রেশন আপ হয়ে যাই। বাট জার্নি একদম কমফোর্টেবল ছিল, পুরো ক্যাপসুল হোটেলের মতন। কলকাতার থেকে শিলিগুড়ির জার্নিটা তো ছিল খুবই কমফোর্টেবল, আর এই আশায় রইলাম যে শিলিগুড়ির থেকে নর্থ বেঙ্গলের জার্নিটাও খুবই কমফোর্টেবল হবে, আর আমরা বেরিয়ে পড়লাম ওই উদ্দেশ্যে। যদি আপনারা ট্রেন পেয়ে যান তাহলে আমি বলবো এনজেপি না নেমে নিউ ম্যালে নামবেন, বিকজ যখন আপনারা কোলাখাম যাচ্ছেন এটা কিন্তু যাওয়ার জন্য গরুবাতান হয়ে যেতে হবে। তো এনজেপিতে নামলে কিন্তু জার্নিটা লম্বাও হবে, গাড়ির ভাড়াও বেশি পড়বে। তাই জন্য একবারে টিকিট করে নেবেন ট্রেনের নিউ ম্যাল জাংশন ওখান পর্যন্ত। গাড়ি করে গরুবাতান হয়ে ইজিলি ওখান দিয়ে বেরিয়ে যেতে পারবেন। আমরা যেই তো বাসে এসেছি তাই জন্য আমরা শিলিগুড়িতে নেমেছি। তো এইটা আপনাদের বলে দিলাম। কাঞ্চন কন্যা যেটা, ওইটা নিউ ম্যাল পর্যন্ত যাবে। তো আপনারা যদি ট্রেনে আসতে চান তো ট্রাই করবেন ওটা বুক করে নেওয়ার, কাঞ্চন কন্যা আর দিয়ে ডিরেক্টলি নিউ ম্যালে নেমে যাবেন। অনেক বললাম কথা, এবার আমার পালা ছিল একদম প্যাসেঞ্জার সিটে বসে এই প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করার। আর প্রতিটা বারের মতন এবারেও আমার মাথায় চলছিল যে সুকনা ফরেস্ট ক্রস করে কতক্ষণে দেখতে পারবো পাহাড়।
পাহাড়ে ওঠা কিন্তু শুরু হয়ে গেছে, আর দেখেই মনটা এত ভালো হয়ে যায়, স্পেশালি নর্থ বেঙ্গলের, বিকজ গাছপালা ভর্তি। এটাই যখন আমি সিমলা সিরিজটা করেছিলাম হিমাচল প্রদেশ, ওখানে আমি বলেছিলাম যে এটাই ডিফারেন্স, আমাদের নর্থ বেঙ্গল হলো পুরো গাছে ভর্তি, একটা পাহাড়ের ওরকম আলাদা করে পাড় দেখা যাচ্ছে না, পাহাড়গুলো পুরো গাছ আর জঙ্গলে পুরো পুরো ভরে আছে। আর আপনারা যারা আমার ট্রাভেল ব্লগস ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমার কাছে এই জার্নিটা কত বেশি ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন থেকেও। মাঝপথে আমাদের পেট ভরানোর জন্য গাড়ি হলো স্টপ, আর আমরা একটা ধাবাতে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। অনেক অপশনই আছে কিন্তু, পরাঠা, মোমো, চাউমিন, তারপরে একবারে থালিও আছে, বাট ব্রেকফাস্টে আমাদের জন্য ভালো হবে হলো চাউমিন, তাই না বল? এখানকার এমনিতে ওরা এসব বেশি ভালো বানায়। আর ব্রেকফাস্ট করেই প্রবেশ করলাম গরু বাতানে। একবার যে গরু বাতানে প্রবেশ করলাম তারপর সেই দৃশ্যের আর কথা হবে না। এত অপূর্ব সুন্দর যে আমাদের নর্থ বেঙ্গল, সত্যিই আমরা ভাগ্যবান। মাঝে সাঝে যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলে নি। তো এই যে আমরা যে জায়গাটায় যাচ্ছি কোলাখাম, এটা কিন্তু একদম একটা অফবিট ডেস্টিনেশন। যারা ওই এক দার্জিলিং, গ্যাংটক বা হয় না সেই লাভা, লোলেগা, ওই এক গিয়ে গিয়ে হচ্ছে যে একটু নতুন কোথাও যেতে চান, তাদেরকে আমি সাজেস্ট করবো এরকম অফবিট জায়গায় যেতে। অ্যান্ড অন দ্য ওয়ে, এই যে গরুবাতান দিয়ে আমরা আসছিলাম, অন দ্য ওয়ে আমরা এখন পৌঁছে গেছি অ্যাম্বিয়ক। তো এখানে ভর্তি টি গার্ডেন, টি এস্টেট। তো খুব সুন্দর ওপরে মানে টি গার্ডেনের পিছনগুলোতে, টি এস্টেটের পিছনগুলোতে হলো পুরো পাহাড়, যেগুলো মেঘে ঢাকা, খুব সুন্দর লাগছে। তো এখন আমরা ওই অ্যাম্বিয়ক জায়গাটায় দাঁড়িয়েছি। যদি আপনারা সোজা হেঁটে যেতে থাকেন, এই দেখুন ওপরে উঁচু উঁচু পাহাড়, ওই দিকটা তো অনেক উঁচু উঁচু পাহাড়, পুরো মেঘে ঢাকা। যেই আমরা যাচ্ছি দেখছি মেঘ এদিকে চলে আসছে আর পুরো মেঘে ঢেকে যাচ্ছে, কি সুন্দর। আর এখানে জলের আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে না রে একটা জায়গায়? ও হ্যাঁ, ওই দিকটায়। কালিম্পং জেলাতে পড়ে অ্যাম্বিয়ক টি এস্টেট। কোলাখাম যাওয়ার পথে কিন্তু এই জায়গাটা আপনারা দেখে নিতে পারেন। তার সাথে এখানে যা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, সত্যি পুরো মন মাতিয়ে দেয়। ওই দিকে দূরে দেখুন, এখন কিন্তু ওরা ওখানে দেখুন চা পাতা তুলছে। স্ট্রিমটা দেখা যাচ্ছে। এইটা এই দিকটা একবার জাস্ট দেখা, কি সুন্দর জলটা। বনের যে গন্ধ নর্থ বেঙ্গলের, ও ফাইনালি পাচ্ছি। জায়গাটা কি অপূর্ব সুন্দর, দারুণ, পুরো সবুজ অ্যান্ড ভালো লাগছে। ওই দার্জিলিং বা ঘুমের রুটের দিকের মতন ভিড় নেই, এদিকটা খালি খালি, কমপ্লিটলি অফবিট। গ্রুপে আসুন বা কাপল আসুন, অপূর্ব জায়গা। ইনি হলেন তনুশ্রী, তো দি বলে বলছি, হ্যাঁ তনুশ্রী দি অ্যান্ড রণদীপ দা, তন্ময় অ্যান্ড ওনারা আমার ভিডিও দেখেন। সো ওনারাও ঘুরতে এসেছেন, আলিপুরদুয়ার থেকে এসেছেন, ভালো হলো দেখা করে। আমাদেরও ভালো। আমরা এখন দাঁড়িয়ে আছি হলো চেলখোল, আর এখানে যে ব্রিজটা তার উপরে নিচ দিয়ে নদী যাচ্ছে, ভালো ফোর্সে সুন্দর। কিন্তু প্রবলেমটা হলো ওখানে যে সিঁড়ি দিয়ে আমরা নামলাম, ওখানে বন্ধ করে রেখেছে, নদীর সামনে যাওয়া যাচ্ছে না। কিন্তু ওপর থেকে যা দেখছি খুবই সুন্দর, আর ওপরে একটা বড় পাথর বানানো আছে, তো ওইটা ওপর দিয়ে উঠলে ওখানে ঠাকুরের জায়গা। এদিকে একবার আয়, দেখা কি জোরে ফোর্সে জলটা যাচ্ছে, কাশ নিচে যেতে পারতাম।
বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে। এরা এরা উঠছে মানে এবার বৃষ্টি আসবে ফাইনালি। পাহাড়ি রাস্তা দিয়ে জার্নি করার একটা আলাদাই মজা। কখন হঠাৎ দেখতে পেয়ে যাব সূর্য, বা কখন হঠাৎ আবার এরকম মেঘে ঢাকা রাস্তা দিয়ে যেতে হবে নিজেদের ডেস্টিনেশনে। আমরা যে এখন যাচ্ছি পুরোপুরি মেঘের মাঝখান দিয়ে, পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়গুলো, দারুণ লাগছে। এটাই তো বর্ষাতে নর্থ বেঙ্গলে আসার এটাই মজা। বর্ষাকালে নর্থ বেঙ্গলে শুধুমাত্র মেঘে ঢাকা পাহাড় না, তার সাথে দেখতে পেয়ে যাবেন এরম অনেক ঝর্ণা, যেগুলো আবার গ্রীষ্মকাল বা শীতকালে কিন্তু দেখা যায় না, শুধুমাত্র বর্ষাকালের ঝর্ণা। ফেরত বসলাম গাড়িতে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, আর দেখি এবার সত্যি হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনাদের এই জার্নিটা দেখানোর আমার একমাত্র উদ্দেশ্য হলো আপনারাও যাতে নর্থ বেঙ্গলের বর্ষার ফিলটা নিতে পারেন। অবশ্যই যারা ডিরেক্টলি কোলাখাম দেখতে চান, সাজেস্ট করব ভিডিওটা একটু স্কিপ করে এগিয়ে যেতে, বাট বলবো পুরো ফিলটা পাওয়ার জন্য আর এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য ভিডিওটা টানা দেখুন আর জার্নিটাকে এনজয় করুন। সেই যে এন্ট্রান্স করেছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের এখানে, এখন কোলাখাম পর্যন্ত যে যাব আমরা কিন্তু পুরো এই জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। আর এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের যে রাস্তাটা, এটা কিন্তু বাঁধানো না, একদম পুরো পাথর পাথর টাইপের, একদম নড়বড়ে রাস্তা। আর একটা জিনিস বলে দিই, সেটা হলো কোলাখাম কিন্তু বার্ড ওয়াচিং এর জন্য ফেমাস। ইনফ্যাক্ট যখন আমি ব্যাপারটা জায়গাটা নিয়ে খোঁজও করেছিলাম, কেন আমার ইচ্ছা ছিল এবার অফবিটে অন্য কোথাও যাই, তো তখন দেখেছিলাম লেখা আছে, উইকিপিডিয়াতেও লেখা আছে, আমি দেখেছিলাম যে কোলাখাম হলো ফেমাস ফর বার্ড ওয়াচিং। আর এই দাদা জানালেন যে 2006-2007 সাল, তো ওই টাইমের থেকেই কিন্তু বার্ড ওয়াচিং এর জন্য কোলাখাম ফেমাস। এবার ডেফিনেটলি এখন যত সোশ্যাল মিডিয়া বাড়ছে আর এসব হচ্ছে, তাই জন্য কোলাখাম এখন টুরিস্টদের জন্য তাছাড়াও ফেমাস হয়ে গেছে, কিন্তু মেইনলি বার্ড ওয়াচিং এর জন্য। আর একটা হলো এই যে জঙ্গল দিয়ে যাচ্ছি, জেনে নিলাম যাতে পরে আমরা হেঁটে আসতে পারি, সেটা হলো এখানে নাকি খুব লিচ আছে, খুব জোক আছে, তো একদম ওরম প্যান্ট পরে মোজা ফোজা ভালোভাবে পরে আসতে হবে। বাট খুব সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যে যাচ্ছি। একদিকে খুবই ভালো যে ফরেস্ট ডিপার্টমেন্ট জঙ্গলের মধ্যে আলাদা করে রাস্তা বানাতে দেয় না, তাহলেই তো সবকিছু ন্যাচারাল থাকবে। ভেবেই কতটা মজা আসছিল যে আমরা একটা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। আর দাদা এটাও জানালেন যে এই রাস্তা শুধুমাত্র চলে যাচ্ছে কোলাখাম, আর কোথাও না কিন্তু। উফ কি মজা! মানুষদের থেকে দূরে প্রকৃতির মাঝখানে একটা নিরিবিলি জায়গা, এটাই তো আমি চেয়েছিলাম এইবারের ভেকেশনের জন্য। আর যেই দাদার কথা বলছি, ওনার নাম হলো বীরু। ইনি হলেন বীরুদা। ওনার গাড়িতে করেই আমরা শিলিগুড়ি থেকে কোলাখাম পৌঁছাচ্ছি, আর ওনার কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখলাম যদি আপনারা কার বুকিং করতে চান। প্রতিবারের মতন এই আশা রইল যে এই জঙ্গলে দেখতে পাবো কোনো জীবজন্তু, আর ওই ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। যেই আমরা এসে গেছি হোমস্টের এখানে, এখানে একজন ওয়েলকাম করতে এসে গেছে। এদের এখানে দেখবি সবসময় একজন থাকে ওয়েলকাম করার জন্য। এই আমার মাথার মধ্যে আবার সিঁদুর না কি রে, পার্পল কালারের। আমাদের এরম সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, অ্যান্ড ওইখানে হলো হোমস্টে। খুব সুন্দর, অলরেডি দেখতে পাচ্ছি বাইরে থেকে, একদম আলাদা, সেক্লুডেড, যাতে আপনি একদম আলাদা নিজের মতন থাকবেন, ফিল নেবেন জায়গাটার। আর বেস্ট হলো ওইদিকে যে হোমস্টেগুলো, ওগুলো পরপর পরপর, আর এটা হলো একটা ক্লিফ টপ টাইপের। ক্লিফ টপ বলবো তাই না, বল? দেখ ওই পাহাড়টার ওপরটায় ওরমই বলা যায়, ক্লিফ টপ টাইপের, একটু হালকা, তাই জন্য সিঁড়ি দিয়ে নেমে যেতে হচ্ছে। বাহ কি সুন্দর গোলাপ ফুটেছে রে। ওই যে আমরা ওখান থেকে হেঁটে আসলাম, আর এই যে এ দেখুন ভিউ, দেখুন ভিউ, বাহ। কোলাখামে আমরা থাকছি ওয়াইল্ড অর্কিড হোমস্টেতে, খুবই সুন্দর। আর আমরা নিয়েছি ডুপ্লে রুম, যেটা আছে এই কটেজে। তো চলুন আপনাদেরকে কটেজের ভেতরে নিয়ে যাই। হলো এন্ট্রান্স, এখানে মনে হয় 3টে রুম আছে। এইটা একটা, এদিকে একটা দেখতে পাচ্ছি। আমাদের এই রুমটা দিয়েছে, রুম নাম্বার 101 এটা। চলুন যাওয়া যাক। ওয়াও
পুরো কাঠের, যেটা এখানে হয়। ঢুকেই প্রথমে এখানে একটা টেবিল আছে লাগেজ রাখার, তাই জন্য আমরা করে রেখেছি, ওটাতে লাগেজটা রেখেছি, ব্যাগগুলো। এখানে আয়না আছে, জানলা, বাহ, এখান থেকে দারুণ ভিউ আসছে, পুরো পাহাড় দেখা যাচ্ছে পুরো। একটা বেড, কুইন সাইজ বেড আছে, পুরোপুরি কাঠের, যে বুঝতেই পারছেন। এবার চলুন ওপরে যাওয়া যাক। এখানে কিন্তু 4 জন থাকতে পারবেন, 2 জন নিচে 2 জন ওপরে। তো আমরা তো এখন 2 জনই আছি, তো রনে তুই নিচে থাকিস, আমি ওপরে থাকবো। ওকে, ওয়াও কি সুন্দর, পুরো কাঠের, এরকম দারুণ লাগে। ওয়াও, এখানে জাস্ট মাথা দেখে, এটা বেড না, এটা একটা কুইন সাইজ গদি দেয়া আছে, নো কোজি হবে। আর এখান থেকে ওই যে জানলা, বাহ, এখান থেকে কি সুন্দর নিচে কিন্তু ওখানটা দেখা যাচ্ছে, পুরো মেন যে রুমটা, জামা কাপড় ঝোলানোর জায়গা দেয়া আছে। এবার বাথরুমটা দেখি, বাহ, লম্বা বড় বাথরুম, বেসিন আছে, ওখানে মিরর দেয়া আছে, এখানে শাওয়ার আছে, বাহ, বেশ ভালো বড় বাথরুম। কিন্তু ওখানে আছে WC, অ্যান্ড ডেফিনেটলি ঠান্ডার জায়গা, গিজার তো আছেই। বাথরুমটা কিন্তু বেশ বড়। স্ট্যান্ডার্ড রুমের যে অপশনটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হলো এন্ট্রেন্স, এই ঢুকলেন, এটা হলো প্রথম বেড, কুইন সাইজ বেড, চারিদিকে কার্টেন্স আছে। আর তারপরে বলবো মানে এখানকার জানলার স্পেশালিটিটা, কেন এখানকার ভিউটা তো। মাঝখানে টেবিল দেয়া আছে, এইদিকে আর একটা কুইন সাইজ বেড, মানে ইজিলি 4 জন রুমে তো ইজিলি থাকা যাবে। এইদিকে একটা মিরর আছে, ওয়াশরুমটা একবার দেখে নি, ওয়াশরুমে মিরর আছে, এখানে আছে বেসিন, এখানে হলো WC। ওয়াশরুমগুলো কি বিশাল বিশাল রে, কাশ কলকাতার ফ্ল্যাটে ওরকম বড় বড় ওয়াশরুম হতো। এই দেখুন শাওয়ার, ওখানে গিজার দেয়া আছে, আর এই রুমের গিজারটা আবার বড় গিজার, স্ট্যান্ডার্ড রুমের, বিশাল বড়। ওয়াশরুমগুলো সত্যি বড়। আর এই রুমের বেস্ট ব্যাপার, হ্যাঁ, এই রুমের বেস্ট ব্যাপার হলো এখান দিয়ে জানলা খুলবেন, অ্যান্ড ওখানে হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমি আর এখন খুলছি না, কেন ওনারা রুম রেডি করছে। এখান দিয়ে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ, এখান দিয়ে বেরিয়েও কিন্তু ভিউ। এই দেখুন, এই জায়গাটা পুরো পুরো পাহাড়। স্ট্যান্ডার্ড রুমসের ডাইনিং এরিয়াটা আলাদা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা ভিউ। সো এই হোমস্টেটার কন্ট্যাক্ট নাম্বার এখানে রইলো। তার সাথে বলে দিই, যদি আপনারা এই রুমটা নেন, সেটা হলো ডুপ্লে রুম, তাহলে হলো পার পারসন 1500 রুপিস, 1500 টাকা। তার সাথে অ্যাকোমোডেশন অ্যাজ ওয়েল অ্যাজ খাবার দাবার। আর কি কি খাবার দাবার আমি সব অবশ্যই দেখাবো থ্রু আউট মাই স্টে। আর আপনারা যদি স্ট্যান্ডার্ড রুম নেন, তাহলে হবে হলো পার হেড 1200 রুপিস, 1200 টাকা, যার মধ্যে থাকবে অ্যাকোমোডেশন অ্যাজ ওয়েল অ্যাজ খাবার দাবার। উফ, একটা আলাদাই মজা পেয়ে গেলাম। একটা নির্জন জায়গা, জঙ্গলের মধ্যে থাকছি আমরা ডুপ্লেক্সে। আমাদের আবার আলাদা করে এখানে কেয়ারটেকারও আছে, তা আবার এত কিউট একজন। তার সাথে হোমস্টের নামটাও দারুণ দিয়েছে, সত্যি হোমস্টেটা ফুলে ভর্তি। আর তার সাথে এরম মন মাতানো ভিউ, সে চেয়ারে বসে থাকুন নাকি ডুপ্লেক্সের ওপরে গিয়ে অ্যাটিকে বসুন, কি দারুণ ভিউ এনজয় করার জন্য। ভিউটা দেখুন কি ভালো, পুরো পিছনে হলো এই পাহাড়গুলো, দারুণ দারুণ, পুরো এই পাহাড়, উঁচু পাহাড়। আর বর্ষাকালের এটাই মজা, মাঝে মাঝে দেখবেন মেঘ ঢুকছে, আবার মাঝে মাঝে মেঘ বেরোচ্ছে, মেঘের লুকোচুরি। পুরো পিছনে হলো এরম ভিউ। তার সাথে এখানে ওনাদের নিজেদের গোয়াল ঘরও আছে, যার ভেতরে দেখতে পেলাম কটা গরু উকি মারছে। 2:30 বাজে, 2:25, আমরা খেতে এসে গেছি হোমস্টের এখানেই। দেখি কি খাবারের আয়োজন আছে, আপনাদেরকেও দেখাবো। ছোট্ট একটা সুন্দর ডাইনিং স্পেস, যেখানে একজন ভালোই নিদ্রা দিচ্ছিল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য। আমাদের হোমস্টের ডাইনিং এরিয়া। রনেত, গম্ভীর হয়ে থাকিস না, একটু অডিয়েন্সকে হাইও কর। খাবার দিয়ে দিয়েছে, খুব সুন্দর দেখুন। আর এই দিকগুলোতে পুরো জঙ্গল, তাই জন্য এখানে কিন্তু একটু মাকড়সা, পোকামাকড় এগুলো কিন্তু পাবেন। ওইটা ওনাদের কিচেন সাজানো, অ্যান্ড এখানে কে বসে আছে দেখুন, ঘুমাচ্ছে বসে বসে। আবার অনেক হলো কথা, পেটে পুরো ইঁদুর দৌড়াচ্ছে। খাবারটা দেখে নিন, ভাত আছে, এখানে আছে তরকারি, এখানে দিয়েছে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, শসা, পেঁয়াজ, লঙ্কা,
তার সাথে আছে ডাল, উফ ডাল খেতে কি ভালো লাগে গরম গরম, আর এখানে আছে ডিমের ঝোল। রনেত আর আমি এবার ঝটপট লাঞ্চটা সেরে নিই, কারণ যে শুধু হোমস্টেতে বসে থাকলেই কি হবে, বাইরেটা তো পায়ে হেঁটে ঘুরতেও হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রনেত আর আমি একটু বেরোবো। খাবার নিয়ে একটু বলে নিই, একদমই সিম্পল ঘরোয়া খাবার, সত্যি কথা বলছি, একদম মানে আহামরি খুব টেস্টি বা আহামরি কিছু না, একদমই ঘরোয়া আর খুব পাতলা রান্না। তো বলবো কদিনের জন্য ঘুরতে এসে ভালোই এরকম একটু পাতলা রান্না খাওয়া, এমনিও পাহাড়ের দিকে বলে যতটা হালকা খাওয়া যায়। চল যাওয়া যাক, দেখি কোথায় হেঁটে যাব। ইচ্ছা আছে একটুখানি ওই নেওড়া যে ন্যাশনাল পার্কটা, ওই দিকটা যদি একটু হেঁটে যাওয়া যায় জঙ্গলে। আমি আর রনেত সবসময় আপনাদেরকে সব ভিডিওজেই বলি যে আমাদের এরকম হেঁটে ঘুরতে ভালো লাগে, অ্যান্ড স্পেশালি আপনারা যখন এরকম অফবিট লোকেশনে আসবেন যেমন কোলাখাম, এগুলোর কিন্তু হেঁটে ঘোরাটা একটা অন্য মজা। সবসময় এই জায়গাগুলো হেঁটে ঘোরার চেষ্টা করবেন। সাইট সিইং এর জন্য তো অবশ্যই ড্রাইভার দাদারা থাকে, ওটা তো পরের দিন করবেনই। আমরা দিলাম হাঁটা শুরু, আর এবার দেখার পালা যে কি আমাদের জন্য ওয়েট করছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে। এই পাতাগুলো দেখ, মনে হচ্ছে এটা ফটোসিনথেসিসই হয়নি। ওই দেখ ওখানে মনে হয় শুয়োর রে, আমি নাক দেখতে পেয়েছি। ওই দেখ ওই দেখ ওই দেখ, আপনারা কি দেখতে পাচ্ছেন? ওই দেখুন নাকটা বার করে রেখেছে ওটা দিয়ে। পুরো মনে হচ্ছে না উপরে ওটা স্বর্গ আর এখানে নিচে আমরা মানুষরা থাকি। কিন্তু কোলাখামের প্রাকৃতিক সৌন্দর্য যা, স্বর্গর থেকে কিছু কম লাগছে না। কি ভালো লাগছে এখানে ফিলটা, কনস্ট্যান্ট ঝর্ণার আওয়াজ। ছাঙ্গি ফলস না, এমনি একটা জাস্ট পড়ছে, আমার মনে হয় ওই রমি, ওই যেগুলো বর্ষাকালে জল ভরে যায়। এক্ষুনি যেটা দেখালাম একটা ফুল বা ফলের মতন, যা মনে হলো ফুল, আমরা তো জানি না, কেউ যদি জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই এসে গেছে এখানে, এরা কিন্তু খুব কিউট গাইড এখানকার। চলো লেটস গো টু দ্য জঙ্গল, কাম কাম লেটস গো টু দ্য জঙ্গল। ভালোই অন্ধকার, অন্ধকার আসলে না এখন, কিন্তু বাজে বেশি না, বাজে হলো 4:08, কিন্তু মেঘলা পুরো, মনে হয় আমাদের সাথে চলবে। জঙ্গল ভয় পেলে আসবে না, দেখ পিছন পিছন আবার ওর বন্ধুকে দেখে নিল, আসছে। এটা মনে হচ্ছে যেন গাছ দিয়ে একটা গুহা তৈরি হয়ে গেছে, ভেতর দিয়ে মনে হচ্ছে এক্ষুনি কোনো পশু বেরিয়ে আসবে। পাখির আওয়াজ ভর্তি, পুরো ডাকছে। আমরা ইনফ্যাক্ট দেখতেও পাচ্ছি যে ওপরে উঠে গাছের একদম ওপরে গিয়ে বসলো। আমরা নিজেদের চোখে দেখতে পাচ্ছি, বাট ফোনে ক্যাপচার হবে না, কেন ওরা একদম হাইটে গিয়ে বসছে। যদি কেউ নিচের দিকে বসে তাহলে আমি অবশ্যই ওটা ক্যাপচার করে আপনাদের দেখাবো। এখানে একটা জিনিস দেখুন, এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, এখানে অনেকগুলোই দেখলাম। এই দেখুন সাদা পাতা, পুরো সাদা পাতাটা, পুরোপুরি সাদা, যেন ক্লোরোফিলই নেই, ফটোসিনথেসিসই হয়নি, ওরম লাগছে। কি ও বাবা, ওটা তুললি? হ্যাঁ, এই যে এই ফলগুলোই জানেন তো, এক্ষুনি ও তুললো, আমি ভিডিওটা দেখালাম। এগুলো কি বলতে পারবেন কি? আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা তো কলকাতায় এত সহজে পাই না এরকম পরিষ্কার বাতাস, গাছপালা, ভর্তি গাছপালা। এই এক্সপিরিয়েন্সগুলো না ওয়ান্স ইন আ ওয়াইল নেওয়া উচিত। কি ছোট লাগছে রে তোকে গাছগুলোর সামনে। মাঝে সাঝে, বলছি না সবসময় অফবিট যেতে, বাট মাঝে সাঝে আপনাদের উচিত এরকম অফবিট ঘোরা। ওই দেখ বলছে যে চলো। একটা দুটো করে ড্রপ পড়ছে গায়ে জলের, অপূর্ব। কনস্ট্যান্ট পাখির ডাক, পাখিরা সব মনে হয় নিজেদের বাসায় ফিরছে। বর্ষাকাল বলে ছোটোখাটো স্ট্রিম যেখানে সেখানে খুলে গেছে, ঝর্ণা পড়ছে, তোকে ডাকছে ও। এ দেখুন পিচালা রাস্তা শেষ, এই রাস্তা শুরু, এই রাস্তা যেই শুরু, এই যে জঙ্গল শুরু। এই যে জায়গাটা দেখছেন, এখন আমরা যেটা দিয়ে হেঁটে যাচ্ছি, এ দেখুন কিসের একটা আওয়াজ হলো, এ আবার দেখতে যাচ্ছে। পেলেন আপনারা আওয়াজটা?
যাই হোক, যেটা বলছি সেটা হলো এখন যে আমরা হেঁটে যাচ্ছি, এর আগেও যে হেঁটে যাচ্ছিলাম দুদিকে কিন্তু পুরো গাছপালা, কিন্তু ওইটাকে এক্স্যাক্টলি জঙ্গল হিসাবে ডিক্লেয়ার করে না, মানে জঙ্গল বাট নট নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এখন যে পার্কটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু পুরোপুরি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, আর এখানে পিচ করা রাস্তা না, ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যালাউ করে না করতে, তাই জন্য এরকম পুরো পাথর বসানো। এবার অনেক জায়গায় হয় শুধু নিচে লিচ, অনেক জায়গায় হয় আবার গাছ থেকেও পড়ে। তুই ফেললি পাথরটা? মিথ্যে কথা বলিস না। এখানে হঠাৎ করে পাহাড় তো এদিকে, এই দিকটা তো পাহাড় নেই, তো হঠাৎ করে কি করে পড়লো পাথর? ঢপ দিস না ছোটু, তুই পাথরটা তুই আমার দিব্যি দিয়ে বল। তোর হাতটা তাই জন্য তুই পরিষ্কার করছিস, আমি শার্লক হোমস, বুঝলি তো? ইচ্ছা করে পিছন দিয়ে পাথর ফেললো যাতে আমি ভয় পাই, বাট আমি পাই না। সো লেটস গো। এ বাবা, লাভা 7 কিলোমিটারের উপরে টয়লেট করে দিল। কি রে, ওখানে কিছু আছে? ও এটা এটা তো থুতু কারুর। এটা কি ফেনা মতন? জঙ্গলে যখন এসে গেছি আমরা অনেকটা এগিয়েও এসেছি, নিশ্চয়ই আপনারা সেটা ভিডিওতে দেখলেন। এবার তারপর পুরো সেম ওই একই, তো আর গিয়ে ওরকম আলাদা কিছু না, পাখির আওয়াজ এখানেও পাওয়া যাচ্ছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না, বাট সেম। আপনি যতটা এখন জঙ্গলে হাঁটতে থাকবেন এই সেম। আমরা ভাবছি এবার আস্তে আস্তে ব্যাক করি, কারণ যে অন্ধকার তো তাড়াতাড়ি হবে। এরা এত চালাক, এখন কিন্তু এটা ফেরার পথটা ওই উল্টো দিকে ছিল, যেই দেখেছে আমরা এদিকে হাঁটা দিচ্ছি আমাদের পিছন পিছন এসে গেছে, এত চালু। এবার যেই আমরা অন্যদিকে হাঁটা দেবো, চল তো রানিত আবার ওইদিকে হাঁটা দিই, আবার বেশি ওদিকটায় যাই, চ দেখি আসে কিনা পিছনে। কি চালাক, আবার আসছে, ওই রে আবার আসছে, কি চালু পুরিয়া রে, আবার আসছে। মনে ওই গন্ধ পেয়ে উঠছে। হ্যাঁ, হঠাৎ করে ওখানে উঠে গেল কেন? নালে এ বাবা পড়েই যাচ্ছে রে। আমরা আরেকটু এগোচ্ছিলাম কিন্তু জানি না গাইড দাদার কি হলো, হঠাৎ করে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, অ্যান্ড ওখান থেকে রনিত পুরো বন্য বন্য গন্ধ পেলো। ইনফ্যাক্ট রনিত বললো, তারপরে আমি রিয়েলাইজ করলাম যে জঙ্গলের যে একটা গাছপালার গন্ধ ওইটা না, একটা বন্য প্রাণীর যে একটা গন্ধ হয় না, আর ও কেমন ওই কুকুরটা কেমন ছটফট করছে, দেন রনিত আমার পিঠের মধ্যে একটা কিল দিল। এটা কিন্তু সত্যি কথা, মিথ্যে না, একটা কিল। আমি জাস্ট দেখছি যে কি হলো, হঠাৎ করে পিঠের মধ্যে একটা কিল দিয়ে বলছে। আর বন্য জন্তুটা এসে যদি কিল দিত তোর পিঠে তখন কি করতিস? এমনি আমি যদি কিছু না করি তো ও দেবে, তো আমাকে কিল দিয়ে এখনো বলছে ফেরত চল, এরকম করে বললো, তো আমরা আবার ফেরত যাচ্ছি। মানে একটা কারণে ওরা বন্য, ওরা যদি সবকিছু জানতো তাহলে তো সিভিলাইজ জন্তু হতো। আবার কি, রনিতের কাছে ঝাড় খেলাম আর হোমস্টের দিকে হাঁটা শুরু করলাম। আর সত্যি ভয় পাওয়ার কারণও আছে, কারণ হয়ে আসছিল অন্ধকার, আর রাতেই তো এই বন্যপ্রাণীরা বেশি বেরোয়। তার সাথে আমাদের হোমস্টের লোকেরা বলেছিল যে এই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে গ্রামের লোকেরা অনেকবার ভাল্লুক আর লেপার্ড দেখেছে। এইটাও জানালো যে বর্ষাকালে এই ভাল্লুকগুলো জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামের দিকে চলে আসে, যেমন আমাদের হোমস্টেতেই আসে, যেহেতু ওখানে ভুট্টার চাষ আছে, ভুট্টা সব এসে নাকি খেয়ে নেয়। রনে তোর ট্যালেন্ট দেখায় না, আপনারা জাস্ট দেখুন কি মানে ফোন দিয়ে কি সুন্দর সুন্দর ছবি তুলেছে। একটা রিফ্লেকশন হচ্ছে, হ্যাঁ দেখা দেখি, রিফ্লেকশন হচ্ছে তো এরম রাখ, হ্যাঁ দেখুন এক্ষুনি তুলেছে এটা ফোন দিয়ে, আরো দেখি দাঁড়া। মানে আপনারা ভাববেন এগুলো মনে হয় ফোনের ওয়ালপেপার, নিজেও তুললো, বাহ অপূর্ব। একটুখানি ইনস্টাগ্রামটাই দিস। 6:25 বাজে সন্ধ্যেবেলা, অ্যান্ড আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে, ওয়াইল্ড অর্কিড হোমস্টে। সন্ধেটায় নির্জন জায়গায় কাটাবেন গরম গরম চা আর হোমস্টের বানানো পকোড়া খেয়ে।
আমাদের পেট ভরিয়ে আমরা চলে গেলাম স্ট্যান্ডার্ড রুমসের যে পার্টটা ওই দিকে। ওখানে গিয়ে দেখি বাপরে, সে কি মেঘ! মনে হচ্ছে যেন আমাদের হোমস্টেগুলো এই আরেকটুর মধ্যেই ছুঁয়ে নেবে। তারপর আর কি হলো, খুব জোরে বৃষ্টি শুরু, আর আমরা ঢুকে পড়লাম নিজেদের রুমে। ওপরে গিয়ে বসলাম ডুপ্লেক্সের অ্যাটিকে, আর ওখান থেকে বৃষ্টি দেখতে দেখতে গল্প করলাম আর খুব এনজয় করলাম রাতটা। 8:30 বাজে, ডিনার করতে এসে গেছি। অলরেডি ডিনার তৈরি ছিল, আমি অনেকক্ষণ ধরে অনেককে বলছি যে চল। আমিও বলছিলাম কিন্তু না, ও আসছিলই না। পাহাড়ে কিন্তু ওনাদের খুব তাড়াতাড়ি সব তৈরি থাকে, আর ভালোই পাহাড়ে তাড়াতাড়ি খেয়ে নেওয়া, তাড়াতাড়ি শুয়ে পড়লে সকালে সানরাইজের সময় তাড়াতাড়ি ওঠা যায়। ডিনারে আপনারা ভাত বা রুটি যা ইচ্ছা নিতে পারেন। আমরা অলরেডি বলে রেখেছিলাম যে রুটি খাবো, সো এখানে আছে রুটি আর মাংস। आप लोग का बारबेक्यू का ऑप्शन है? हाँ है तो कैसा है, मतलब प्राइस? हमारा यहाँ बारबेक्यू होता है 1 केजी का 800 रुपये। 500 ग्राम करेंगे तो 400 रुपये। हाँ, 500টাই তাহলে করা যাবে, তাই না? हाँ, उसमें आप लोग बॉनफायर भी कर सकते हैं। बॉनफायर का 500 अलग से लगेगा। ওকে। आप बॉनफायर नहीं करेंगे तो बारबेक्यू भी अलग से होगा। ডিনার করে ফিরে দেখি আমাদের রুমের সামনে 4টে পাহারাদার। বলে না, পশু কিন্তু সত্যি মানুষ চেনে। চলুন শান্তিতে ঘুমটা দিই, কালকে সকাল সকাল দেখতে হবে তো স্লিপিং বুদ্ধা, আর আপনাদেরকেও অবশ্যই দেখাবো। একটা খুব বড় হাই তুলে বন্ধু আমাদের বুঝিয়ে দিল যে সকাল হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। এখনও 5:30টাও বাজেনি, আর আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। কাঞ্চনজঙ্ঘা আমি অলরেডি দূর থেকে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে, খুবই সেটাই জন্য মজা লাগছে সেটা দেখে। তো যাওয়া যাক। আমাদের হোমস্টে থেকে আমাদের পাশের যে বিল্ডিংটা সেমি হোমস্টে, ওখানে যাচ্ছি। আর আজকে হলো 13 জুলাই 2025। দেখি যদি কটা ভালো মোমেন্টস ক্যাপচার করা যায় কাঞ্চনজঙ্ঘার দ্য স্লিপিং বুদ্ধা। একবার যেতে যেতে এই বিল্ডিংটা আপনাদের দেখিয়ে দিই, এটাতে স্ট্যান্ডার্ড রুমস আছে। এই যে এইটা, কালকে রাতে এই জায়গাটাতেই এসেছিলাম, তখন অন্ধকারে দেখাতে পারিনি। জায়গাটা জাস্ট দেখুন, আর খুব জোরে না নিচ দিয়ে জলের আওয়াজ আসছে, চাঁদ দেখা যাচ্ছে এই দেখুন একদিকে। জুলাই মাসেও আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। এবার ওয়েট করছি যদি একটু সানরেজটা পড়ে, বিকজ এখনও জায়গাটা হালকা মেঘলা হয়ে, তো দেখি। দারুণ দারুণ স্লিপিং বুদ্ধা দেখলাম, সানরাইজ হয়েছে, খুব সুন্দর ফুটেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এখন এক্স্যাক্টলি কাঞ্চনজঙ্ঘার সামনেই দাঁড়িয়ে, কিন্তু আমি রনিতকে বলেছিলাম কালকে রাত্রিবেলা যখন বৃষ্টি শুরু হলো যে দেখবি সকালে ক্লিয়ার থাকবে, আর সত্যিই তাই। নর্মালি তো আমরা এত সকালে উঠি না, সানরাইজ দেখতে উঠেছিলাম। ভাবলাম যাই, সিঁড়ি দিয়ে নেমে একটু গ্রামটাও দেখে আসি। মাঝে সাঝে এই স্লো লাইফটা কতটা বেশি ভালো লাগে। মনে হয় না কাশ আমরাও এই গ্রামে থাকতাম। অনেক ট্যুরিস্টরাই হয়তো এই পথটা নেবে না, বাট আমি আপনাদের বলবো, আপনারা যদি ওয়াইল্ড অর্কিড হোমস্টেতে থাকেন, তার ভেতরেই আছে সিঁড়ি, যেটা দিয়ে আপনারা গ্রামে যেতে পারেন, আর তার সাথে পাবেন এই অপূর্ব দৃশ্য। কিন্তু প্লিজ তুলবেন না, দেখুন সুন্দর নরম।
আর আমাদের হোমস্টের ভেতরেই এই ভুট্টার চাষ, যেখানে ভাল্লুক ভুট্টা খেতে আসে। রুমে গিয়ে সকাল সকাল স্নান করে নিলাম আর তারপর এসে খেয়ে নিলাম ব্রেকফাস্ট। আমরা বলে রেখেছিলাম আলু পরাঠা বানানোর জন্য। 9:40 বাজে আমরা ছাঙ্গি ফলসের জন্য বেরিয়ে গেলাম। এখান থেকে হলো এক্স্যাক্টলি 4.75 কিলোমিটার। তো প্রথমে গাড়ি করে যাব, তারপরে নিচে নামা শুরু করতে হবে। পৌঁছে গেছি, এটা হলো নামার জায়গা। এখন বাজে হলো 9:56। নামা শুরু করি। রোদ্দুর মারাত্মক, তাই জন্য আমরা উইশ করছি যে ভেতরে যেন মানে এত গাছপালা হয় যে আমরা ছায়া দিয়ে হাঁটতে পারি। আর ভগবান যে আমাদের কথা সঙ্গে সঙ্গে মেনে নেবে সে কি জানতাম। গাছপালা ছিল ভর্তি, সামনে ছিল একটা টিকিট কাউন্টার, কিন্তু টিকিট কাটার কিন্তু কেউ ছিল না। এই দেখুন এরম টাইপের রাস্তা। প্রথমে সিঁড়ি ছিল, এখন যা দেখছি এরম রাস্তা। অবভিয়াসলি আমি খুব বয়স্ক বা যাদের পায়ে কোনো প্রবলেম আছে তাদের বলছি না, পায়ে ব্যথা আছে, চোট আছে বা বয়স্ক তাদের বলছি না, বা তাছাড়া নর্মালি বাচ্চার থেকে শুরু করে নর্মালি সবাই আসতে পারবে। অন দ্য ওয়ে ভিউগুলো কিন্তু দুর্দান্ত। এখন আবার সিঁড়ি শুরু হলো, একটু ভাঙাচোরা সিঁড়ি। রেস্ট নেওয়ার জায়গাও আছে, যদিও বা এটা অনেকটাই আগে, মানে একদম হালকাই আমরা নেমেছি, কিন্তু বসার জায়গা আছে। ইজিলি এখানে বসে আপনারা একটু রেস্ট নিয়ে তারপরে কন্টিনিউ করতে পারেন। ভিউগুলো এনজয় করতে করতে আসবেন। এবার দেখুন, এবার এরম নামার। আর আমি দূরে কিন্তু দেখতে পাচ্ছি বাচ্চারাও গেছে, তাই জন্য আমি বলছি এটাতে আপনারা ইজিলি বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। খুবই ইজি ট্রেল। বাবা, শুধু মানুষের বাচ্চা না, এরাও আছে। আবার পালিয়ে যায় মানুষ দেখে, আমরা কিচ্ছু করব না। ছাঙ্গি ফলসের ট্রেলটা তো আপনারা ভিডিওতে দেখেই নিলেন, বুঝতেই পেরেছেন নিশ্চয়ই যে বাচ্চা থেকে মিডল এজ পর্যন্ত যদি সুস্থ থাকেন, পায়ের কোনো অসুবিধা না থাকে, ইজিলি ছাঙ্গি ফলস পর্যন্ত যেতে পারবেন। বাহ বাহ বাহ, এই তো চাই। মারাত্মক বড় ফলস। এটা বৃষ্টি না, পুরো ভিজে যাচ্ছি এখানে দাঁড়িয়ে, তাও আমরা পুরো নিচে যাইনি, এবার ওখানে যাবো। বর্ষাকাল বলে কিন্তু আর নামা যাচ্ছে না। আপনারা যদি শীতকাল বা বর্ষা শুরু হওয়ার আগে আসেন, অ্যাটলিস্ট এতটা আমি যেটুকুনি দেখেছি অনলাইন ছবিগুলো, ওখানে কিন্তু এই জায়গাটায় নামার জায়গা ছিল। এখন কোনো ওয়ে নেই নামার, এত ফোর্সে জল যাচ্ছে। কি বিশাল, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আমি এত বড় ফলস চোখের সামনে নিজে প্রথমবার দেখছি। হিউজ হিউজ ছাঙ্গি ফলস। ভিজে গেছি, পুরো ভিজে গেছি। অনেক বড়, মানে আমি এত ইমপ্রেস। প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি, এখনো বর্ষাকাল বাকি আছে, আসুন আর ছাঙ্গি ফলসটা দেখে যান, এত সুন্দর। এই জ্যাম লেগে গেছে তো, বাবা কি খিদে কি খিদে, সারাদিন গাছ খাচ্ছে তবুও হয় না। ক্রস করে আসলাম, আবার ওপরে জ্যাম লেগে গেছে। এক্সকিউজ মি।
ছাঙ্গি ফলস থেকে ফিরেছিলাম হোমস্টে, দিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের জন্য। সেটা আর এই ভিডিওতে রাখছি না, কারণ যে অলরেডি আপনাদেরকে ফরেস্ট ঘুরে দেখানো হয়েছে। ফরেস্ট থেকে ফেরার পর করে নিয়েছিলাম লাঞ্চ। অবশ্যই আপনাদেরকে লাঞ্চটা দেখিয়ে দেব। আছে রাইস, তরকারি, ঝুরঝুরে আলু ভাজা, আলু ভাতে, স্যালাড, ডাল, আর আজকে ছিল অমলেট। তারপর শুরু হয়েছিল বৃষ্টি, আর সেই বৃষ্টি আর থামার নাম নেয়নি। বাট আমাদের তো বারবিকিউ বলা ছিল। হালকা যেই বৃষ্টিটা থামলো তখন ফট করে আমরাও খেয়ে নিলাম বারবিকিউ চিকেন। এর আগে অনেক জায়গায় এরম বারবিকিউ চিকেন খেয়েছি, এরম পাহাড়ি জায়গায়, কিন্তু এই ফার্স্ট টাইম ছিল যখন হচ্ছিল বৃষ্টি আর তার সাথে ছিল লোডশেডিং, আর তার মাঝে বারবিকিউ চিকেন খাওয়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আর ঠিক আমাদের কটেজের সামনে এই পাহাড়টা পুরো ঝলমল করছিল, দেখতে পাচ্ছিলাম সিকিম। সারলাম ডিনার আর দিলাম ঘুম, কারণ সকাল সকাল করব চেক আউট, আর কোলাখামের সাথে বাকি যেই সাইট সিইংগুলো করা যায় ওইগুলোও অবশ্যই করব। আজ আমাদের কোলাখামে লাস্ট ডে, এই একটু পরেই চেক আউট করবো। একটু কষ্ট হচ্ছে কারণ যে জায়গাটা অপূর্ব সুন্দর, আর আজকে বৃষ্টি হয়েই চলেছে। আর এই জায়গাগুলো কালকে কি রোদ্দুর ছিল, আজকে দেখুন পুরো মেঘে ঢাকা। ব্রেকফাস্টে আজ ছিল লুচি তরকারি, খেলাম আর আমাদের বন্ধুকে টাটা করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের জন্য। এসে গেছি আমরা লাভা মনেস্ট্রি। এখানকার খুব বড় মনেস্ট্রি। ইনফ্যাক্ট কোলাখামে কিন্তু কোনো মনেস্ট্রি নেই, তো ওনাদের কোনো পুজো আচ্ছা থাকলে কিন্তু ওরা এখানে এসেই এই লাভা মনেস্ট্রিতেই আসে। আপনাদেরকে টাইমিং আর সবকিছু দেখিয়ে দিচ্ছি, আর অবশ্যই তারপরে যাব মনেস্ট্রিতে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে বেরিয়েই, মানে জাস্ট জঙ্গল থেকে বেরিয়েই লাভা শুরু, আর একদম সামনেই হলো লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি কিন্তু বিশাল, আর এখানে আপনারা যে ডিজাইনগুলো দেখবেন ওইগুলো পুরোপুরি টিবেটিয়ান আর্কিটেকচারের। আর তার সাথে এই মনেস্ট্রি তৈরি হয়েছে ইট আর কংক্রিট দিয়ে। আর এই যে জায়গাটা, এখানে কিন্তু সব বাচ্চারা পড়াশোনা করছে ভেতরে। এসে গেছি লাভা ভিউ পয়েন্ট। এখান দিয়ে উঠতে হবে। পুরো এই লেপচা জায়গাতের যে পাইন ফরেস্ট, তারপরে লামাহাটা ওরমই লাগছে দেখতে। এখানে মনে হয় টিকিট কাউন্টার আছে, যাই গিয়ে দেখি। পার অ্যাডাল্টের হলো 20 রুপিস করে। এই যে দেখে যা বুঝলাম পুরো লামহাটার মতনই লাগছিল, শুধু এটাই তফাৎ ছিল যে লামহাটাতে গাছপালাটা আরেকটু বেশি, বা বলতে পারেন দেখতে বেশি ঘন লাগে। এখানে কিন্তু আলাদা করে কোনো সিঁড়ি তৈরি নেই, অ্যাটলিস্ট বর্ষাকালে তো নেই। এখানে যে গাছের যে রুটসগুলো, এইগুলো দিয়েই কিন্তু ওখানে যে ন্যাচারাল সিঁড়ি হয়েছে ওগুলো দিয়ে উঠে উঠে আসতে হবে। যারা হ্যারি পটারে দেখেছেন, হ্যারি পটারে যে ফরেস্টটা ছিল না, হচ্ছে না এক্ষুনি একটা খুব বড় মাকড়সা বেরিয়ে আসবে। ছোটু গাছগুলো কি বিশাল! আমি দাঁড়িয়ে আছি, আমাকে মনে হচ্ছে একটা লিলিপুট গাছগুলোর সামনে। আর বেস্ট কি লাগে জানেন, গাছের পুরো ব্রাঞ্চে পুরো মস টাচ করছি, পুরো ভেজা স্যাঁতস্যাঁতে, দারুণ লাগছে। আর জঙ্গলটার ভেতরে টেম্পারেচারটা হালকা ড্রপ করে গেছে, হালকা ঠান্ডা। ভিউ পয়েন্টটা মনে হয় এইদিকে, গিয়ে দেখি। আজ তো মেঘে পুরো ঢাকা,
তো মেঘ ওপরে যাচ্ছে নিচে নামছে ওটা দেখা যাচ্ছে, বাট ভিউ আজকে দেখা যাচ্ছে না। সো এইটাই এনজয় করবেন, আর যদি টাইম থাকে বসে থাকবেন, মেঘ সরে গেলে আবার ভিউ এনজয় করবেন। দেখ এগুলো দেখছিস, এগুলো হচ্ছে সব দেখে বুঝতে পারবি, এগুলো যদি কাউন্ট করিস তাহলে বুঝতে পারবি যে এই গাছটা কত বছর বেঁচেছে। এগুলো হচ্ছে ওদের লাইফ টাইম কাউন্ট করে এরকম ভাবে। তো মানে টোটাল যত হবে অত বছরের গাছটা পুরনো, তাই তো? হ্যাঁ। ওকে। গাড়ি যখন কালিম্পংয়ের দিকে নেবে মাঝপথে পড়ে যাবে একটা হনুমান মন্দির, উপরে দেখা যাচ্ছে হনুমান ঠাকুরের স্ট্যাচুটা। তো চলুন যাওয়া যাক। আমরা নামলাম। অনেক কটা এরকম অপশনস আছে সাইট সিইং এর, আপনারা চাইলে ফেরার দিন করতে পারেন, ছাঙ্গি ফলসের দিনও করতে পারেন। তো ওইটাতে এখন আমরা উঠছি, অনেকটাই স্লোপ আছে। আমরা এখন এসে গেছি কালিম্পংয়ের ডেলো পার্ক। স্পেলিংটা কিন্তু DEOLO, বাট এরা বলে কিন্তু এখানে ডেলো পার্ক। আর একটা জিনিস, তার বাইরে কিন্তু প্যারাগ্লাইডিং এর জায়গা আছে। বর্ষাকালটা ওয়েদারের জন্য কিন্তু প্যারাগ্লাইডিং বন্ধ থাকে, তো খুলবে সেই সেপ্টেম্বরের 15 তারিখ, ওরম টাইমে খুলবে। তো জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ওয়েদার কন্ডিশনস এর জন্য প্যারাগ্লাইডিং বন্ধ থাকে। এন্ট্রি ফি ডেলো পার্কে হলো পার পার্সন 20 রুপিস। তার সাথে এখানে কিন্তু প্লাস্টিক, টেট্রা প্যাক এগুলো অ্যালাউড না। খুবই ভালো, কারণ যে আমাদের ভারতীয় যে ট্যুরিস্টরা ওরা জায়গা ময়লা করার জন্য একদম এক্সপার্ট। ফুলের ছড়াছড়ি ডেলো পার্কে, কি সুন্দর লাগছে। অনেকটা বড় জায়গা, ওই দূরে আবার আই লাভ কালিম্পং লেখা আছে। অনেকজন যেখানে ছবি নেয়, অনেকজনের সেলফি পয়েন্টও হয়। দেখি ওপরে গিয়ে কি আছে। বর্ষাকালে আসার আর একটা মজা, কম ট্যুরিস্ট। আমি জানি না আপনারা কতজন নর্থ বেঙ্গল আসতে পছন্দ করেন, কিন্তু এমন দেখতে পাবেন গ্রিনারি অ্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে ট্যুরিস্টও কম। সো একদম শান্তিতে ঘুরতে পারবেন। মা, আমি যে সবাইকে বর্ষাকালে আসতে বলছি, দেখলাম সবাই বর্ষাকালে এসে বসে আছে। তবু অসুবিধা নেই, খুব ভালো লাগবে। ট্রাই করে দেখবেন একবার নর্থ বেঙ্গল বর্ষাকালে। খুব সুন্দর ডেলো পার্কটা, খুবই সুন্দর। সাইট সিইং করে ফেরার পথে আমরা নিয়ে নিলাম কালিম্পং মার্কেটের পথটা। প্রতিবার খুব দুঃখ পাই যখন নর্থ বেঙ্গল ছেড়ে আবার আমাদের কলকাতা শহরে ফিরতে হয়, কিন্তু এবার সেই দুঃখটা ছিল না, কারণ আমরা কিন্তু NJP ফিরছি না। আমরা চলে যাচ্ছি আর একটা সুন্দর জায়গা ঘুরতে, যেটা অবশ্যই দেখাবো পরের পর্বে। তার আগে দেখে নিন এই তিস্তা নদীর অবস্থা বর্ষাকালে, দেখে জানাবেন ভালো লাগলো নাকি ভয় করলো। আর কমেন্টসে অবশ্যই গেস করবেন যে নেক্সট জায়গাটা কোনটা হতে চলেছে।